আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ করে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন সম্পর্কিত যে এইচটিএমএল ট্যাগ আছে, কোড আছে, সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোনটি এইচটিএমএল ডকুমেন্ট এর মৌলিক ট্যাগ? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অপশনগুলি লক্ষ্য করে দেখতে পাই বি ট্যাগ, আই ট্যাগ, বডি ট্যাগ, টেবিল ট্যাগ, তাই না? তো এখানে কোনটি মৌলিক ট্যাগ? তো এখানে মৌলিক ট্যাগ হচ্ছে এই গ নাম্বারে, বিশেষ করে বডি ট্যাগটা হচ্ছে মৌলিক ট্যাগ। তাহলে আমাদের জানা উচিত কোনগুলি মৌলিক ট্যাগ। লক্ষ্য করি, এই যে আমি বাম দিকে মৌলিক ট্যাগ সমূহ উপস্থাপন করছি। লক্ষ্য করি, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, হেড, টাইটেল, বডি এবং এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, হেড ওপেন, হেড ক্লোজ, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ এবং HTML5 ভার্সন নির্দেশের জন্য ডক টাইপ HTML ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এই উত্তরের ব্যাখ্যা লক্ষ্য করলে দেখতে পাই এইগুলি হচ্ছে মৌলিক ট্যাগ, যথাক্রমে HTML, হেড, টাইটেল, বডি, এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ। আমরা মনে রাখার চেষ্টা করব। অন্যদিকে এই যে বি ট্যাগ, আই ট্যাগ, এই দুটো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। টেবিল ট্যাগ আমরা টেবিলে ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা আমি বাম দিকে উপস্থাপন করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি HTML এর ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ কোনটি হবে? লক্ষ্য করি, এখানে HTML, বডি, টাইটেল এগুলি কিন্তু মৌলিক ট্যাগ। ডেল ট্যাগটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তাহলে তোমাদের জানা উচিত কোনগুলি ফরম্যাটিং ট্যাগ। এই যে আমি এখানে উপস্থাপন করছি, লক্ষ্য করি, এই ডেল ট্যাগটা হচ্ছে এখানে ফরম্যাটিং ট্যাগ এবং এইখানে যে ফরম্যাটিং ট্যাগ সমূহ আমি এখানে উপস্থাপন করেছি, যেমন পি ট্যাগ প্যারাগ্রাফের জন্য ব্যবহার করা হয়, বি ট্যাগ বোল্ড করার জন্য ব্যবহার করা হয়, স্ট্রং ট্যাগও বোল্ড করার জন্য ব্যবহার করা হয়, আই ট্যাগ ইটালিক করার জন্য, ইএম ট্যাগ এমফাসাইজ করার জন্য, ডেল ট্যাগ, এই যে ডেল ট্যাগটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগের মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে স্ট্রাইক, এস, ইউ, বিগ, স্মল, এই সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, কিউ ট্যাগ, প্রি ট্যাগ বা প্রি ফরম্যাটেড ট্যাগ, ইনসার্ট ট্যাগ, মার্ক ট্যাগ, ব্লিঙ্ক ট্যাগ, বিআর ট্যাগ এবং ইনসার্ট ট্যাগ, এইগুলি হচ্ছে সব ফরম্যাটিং ট্যাগ। তো এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে একটি HTML ডকুমেন্টের কাঠামোতে কয়টি অংশ থাকে? একটি, দুইটি, তিনটি, চারটি। এখানে সঠিক উত্তর হচ্ছে দুইটি। তো আমরা একটু স্ট্রাকচারটা লক্ষ্য করি। এই যে আমি HTML এর কাঠামোটা এখানে ডকুমেন্ট কাঠামো উপস্থাপন করেছি। তো এই HTML শুরু, HTML শেষ, এই টোটালটা হচ্ছে HTML ডকুমেন্ট। এই HTML ডকুমেন্টের দুইটা অংশ, এই হেড অংশ এবং বডি অংশ, অর্থাৎ একটা HTML ডকুমেন্টে দুইটা অংশ থাকে, যথাক্রমে হেড অংশ এবং বডি অংশ। সেজন্য HTML ডকুমেন্ট কাঠামোতে কয়টি অংশ থাকে? দুইটি, হেড অংশ এবং বডি অংশ। এটি আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোন ট্যাগটি বডি অংশে ব্যবহার করা হয়? তো এখানে টাইটেল ট্যাগটি আমরা হেড অংশে ব্যবহার করি, লিঙ্ক, মেটা এগুলি আমরা হেড অংশে ব্যবহার করি, কিন্তু এখানে এই যে টেবিল ট্যাগটা আমরা বডি অংশে ব্যবহার করে থাকি। তো লক্ষ্য করি, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের এই হেড অংশে ব্যবহার করা হয় এই যে টাইটেল, লিঙ্ক, মেটা, এইগুলি হেডের মধ্যে ব্যবহার করা হয়, বাট এই টেবিল কিন্তু বডির মধ্যে ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন ধরনের ট্যাগ আছে যেগুলি বডি অংশের মধ্যে ব্যবহার করা হয়। বডি অংশের মধ্যে অধিকাংশ ট্যাগ ব্যবহার করা হয়, সেজন্য এই বডি অংশকে বলা হয়
একটা ওয়েব পেজের মূল কন্টেন্ট এরিয়া। পরবর্তী প্রশ্ন, এখানে একটি প্রতীক দেখতে পাচ্ছি, এই প্রতীকটি বা বিষয়টি কোন কাজে ব্যবহার করা হয়? প্যারাগ্রাফ লেখার জন্য, ব্লগ লেখার জন্য, হেডিং লেখার জন্য, কমেন্টস লেখার জন্য। সঠিক উত্তর হচ্ছে কমেন্টস লেখার জন্য। তো লক্ষ্য করি, এই যে আমি এখানে ওয়েব পেজ কাঠামোটি উপস্থাপন করেছি। তো এই ক্ষেত্রে আমরা এই বডি অংশের মধ্যে ব্যবহার করেছি প্যারাগ্রাফ। ঢাকা নামে আমরা একটি প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে ঢাকা লিখেছি, এবং এই ঢাকা বিষয়টা কি সেটা জানানোর জন্য আমি এই কোডের মধ্যে এই যে লাল কালি দিয়ে লিখে রেখেছি। কি লিখেছি? কমেন্টস লিখেছি। তো কমেন্টস লেখার সময় আমাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে এই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, করে এই মাঝখানে যেটি লিখবো সেটি কমেন্টস আকারে আমার কোডিং এর মধ্যে থাকবে। এবার আসি, HTML ডকুমেন্ট নির্দেশ করার জন্য নিম্নের কোন ট্যাগ ব্যবহার করা হয়? HTML ডকুমেন্ট নির্দেশ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? লক্ষ্য করি, ডক টাইপ HTML। ডক টাইপ HTML এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। এই যে আমরা এখানে লক্ষ্য করি, HTML ট্যাগ লেখার সময় সর্বপ্রথমেই আমরা লিখব ডক টাইপ HTML। আমি লাল কালি দিয়ে রেখেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো ডক টাইপ HTML5 ভার্সন নির্দেশ করে, সেজন্য বিশেষ করে বর্তমানে যে সমস্ত উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে শুরু করে যে সমস্ত বই রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই HTML5 ভার্সনে এই HTML কোড লেখা। আর HTML5 ভার্সনে প্রথমেই কিন্তু এই ডক টাইপ HTML লিখতে হয়, যাকে বলা হয় ডকুমেন্টেশন টাইপ, যা ডকুমেন্ট নির্দেশ করে। HTML ডকুমেন্ট নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, প্যারাগ্রাফ প্রদর্শন করার জন্য HTML এর সঠিক ট্যাগ কোনটি? প্যারা, পিআর, পি, প্রি। তো সঠিক ট্যাগ হচ্ছে পি ট্যাগ ব্যবহার করা হয়। পি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং প্যারাগ্রাফ লেখার জন্য আমরা জানি ক্লোজিং ট্যাগের কাছে স্ল্যাশ হয়। এই যে লক্ষ্য করে, এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা আমি এক প্যারার মধ্যে লিখবো, তাহলে প্রথমেও পি, শেষেও পি। পি ওপেনিং ট্যাগ, পি ক্লোজিং ট্যাগ প্যারাগ্রাফ লেখার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, যে কোনো টেক্সটকে ইটালিক করার জন্য নিম্নের কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়? ইটালিক করার জন্য PIILU। সঠিক উত্তর হচ্ছে আই ট্যাগ। কেননা আমরা পি ব্যবহার করি প্যারাগ্রাফ লেখার জন্য, IL সাধারণত ব্যবহার করা হয় না, আর এই ইউ ব্যবহার করা হয় আন্ডারলাইন করার জন্য। এই যে লক্ষ্য করি, মনে করি এই বডির মধ্যে আমি এই যে আই ট্যাগ ব্যবহার করেছি, বাংলাদেশ লেখাটা দুই পাশে আই ট্যাগ ব্যবহার করেছি, ফলে কি হবে, এর আউটপুট যদি দেখতে চাই তাহলে এই যে বাংলাদেশটা একটু বাঁকা বাঁকা হয়েছে, মানে ইটালিক আকারে লেখা হয়েছে। তো ইটালিক আকারে লেখার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। এরকম বাঁকা বাঁকা করে লেখার জন্য যে যা লিখবো তার দুই পাশে যদি আই লিখি তাহলে লেখাটা আউটপুট বাঁকা হবে, ইটালিক হবে। এবার আসি, যে কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট আকারে লেখার জন্য কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়? সুপারস্ক্রিপ্ট মানে পাওয়ার লেখার জন্য, কোনো কিছুর উপরে পাওয়ার আকারে কোনো তথ্য উপস্থাপনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? সুপার, SUP, SUB, SUPS। তো এখানে সঠিক উত্তর হচ্ছে SUP ট্যাগ ব্যবহার করা হয়। SUP ট্যাগকে বলা হয় সুপারস্ক্রিপ্ট ট্যাগ। যেমন এই যে লক্ষ্য করি, আমি এখানে a+b স্কয়ার দিব, হোল স্কয়ার দিব, তাহলে স্কয়ারটা দেওয়ার জন্য আমার SUP ট্যাগ ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব? প্রথমে a+b লিখবো, ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এই দুই লিখবো মাঝখানে, লিখে দুই দিকেই লিখবো SUP ওপেনিং ট্যাগ, SUP ক্লোজিং ট্যাগ। তাহলে এই লাইনটার আউটপুট আমাদের এটি পাবো। সেজন্য বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আকারে, অর্থাৎ এইভাবে পাওয়ার আকারে দেখানোর জন্য SUP ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো এবার আসি, যে কোনো টেক্সটকে
সাবস্ক্রাইব আকারে লেখার জন্য কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়? সাবস্ক্রাইব বলতে বোঝায় এইখানে যে অপশনগুলি রয়েছে সেটা হচ্ছে SUB ট্যাগটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। যেমন লক্ষ্য করি, আমি AB বেস 16 লিখব, মনে করি এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, AB ব্র্যাকেট দিয়ে বেস 16 লিখব, আমি ওয়েব পেজে এইভাবে লিখতে চাই। তাহলে এটা যেহেতু নিচে লিখবো তাই SUB ট্যাগ ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব? এই যে আমি দেখিয়েছি, AB লিখব, লেখার পরে এই 16 লিখব, দুই পাশে লিখব SUB। প্রথমটি ওপেনিং ট্যাগ, শেষেরটি ক্লোজিং ট্যাগ, সেজন্য স্ল্যাশ ব্যবহার হয়েছে। অর্থাৎ SUB ট্যাগের মাধ্যমে লেখাকে সাবস্ক্রাইব আকারে উপস্থাপন করা যায়, অর্থাৎ এরকম বেজ আকারে উপস্থাপন করা যায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এইখানে HTML এর ফাইলের নামের সাথে নিম্নের কোন এক্সটেনশন হিসেবে ব্যবহার হয়? এইটা প্রশ্ন, এটা ব্যাখ্যা। তো লক্ষ্য করি, .txt, .doc, .php, .html, এই .html হচ্ছে সঠিক উত্তর। কেননা লক্ষ্য করি, এই যে এখানে আমি ব্যাখ্যাটি লিখেছি, ফাইল সেভ করার সময় নামের শেষে .html লিখতে হয়। অবশ্য .htm লিখলেও হয়, কিন্তু ম্যাক্সিমাম বইতে .html লেখা। যেমন আমি একটি ফাইল যখন সেভ করব, লেখা সম্পূর্ণ হয়েছে, তখন আমি ফাইলের নাম লেখার সময় যদি মনে করি পেজ 1 নামে যদি সেভ করতে চাই, তাহলে এক্সটেনশন হিসেবে লিখতে হবে page1.html। এই .html এটুকুকে বলা হয় এক্সটেনশন, যেটি HTML ডকুমেন্ট বা HTML ফাইল নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, HTML ডকুমেন্টের কোন অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়? HTML ডকুমেন্টের কোন অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়? কিছুক্ষণ আগে বলেছিলাম হেড, বডি, টাইটেল, হেডার। সঠিক উত্তর হচ্ছে বডি অংশ। অর্থাৎ HTML এর আমরা জানি হেড এবং বডি নামে দুটো অংশ থাকে, তো এই বডি অংশকে বলা হয় মূল কন্টেন্ট এরিয়া। যেমন এই যে আমরা এখানে লক্ষ্য করি, HTML মাঝখানে হেড সেকশন এবং বডি সেকশন, দুইটা অংশ, হেড অংশ এবং বডি অংশ। তো এই যে বডি অংশ যেটা, এখানেই কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট বা তথ্য লেখা হয়, সেজন্য এই বডি অংশকে বলা হয় মূল কন্টেন্ট এরিয়া। এবার আসি, নিম্নের কোন ট্যাগগুলো হেড অংশের মধ্যে অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ আমরা জানি যে HTML ডকুমেন্টের দুটো অংশ, হেড এবং বডি। হেড অংশটা উপরে থাকে, তো এই হেডের মধ্যে এখানে যে ট্যাগগুলি আছে কোনগুলি অন্তর্ভুক্ত হবে? তো কোনটি সঠিক হবে একটু চিন্তা করি। এখানে সহজভাবে বোঝার জন্য যে প্রত্যেকটা শেষে বডি আছে না, বডি ট্যাগ কিন্তু এই হেড অংশে অন্তর্ভুক্ত হয় না। তাহলে কি টাইটেল, মেটা, লিংক, এই ট্যাগগুলি কিন্তু এই হেড সেকশনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, ওয়েব পেজে টেবিল তৈরির জন্য নিম্নের কোনটি সঠিক ট্যাগ? এইখানে টেবিল আছে, দুইটাই কিন্তু ওপেনিং, তাহলে এটি সঠিক নয়। এইখানে টেবিল ওপেনিং, এখানে টেবিল ক্লোজিং, এটা সঠিক। কিন্তু এখানে আবার ব্র্যাকেট দেওয়া আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেট না। আবার এখানে প্রথমেই ক্লোজিং আছে, তাহলে সঠিক কিন্তু এইটা। তো এটা হচ্ছে সঠিক, কেননা টেবিলের সঠিক ট্যাগ হচ্ছে টেবিলের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। কিন্তু অন্য অপশনগুলি ভুল আছে, একটু খেয়াল করো। এখানে দুইটাই ওপেনিং, এখানে আবার ব্র্যাকেট দেওয়া আছে, এখানে আবার প্রথমে ক্লোজিং, তাই না? কিন্তু আসল নিয়ম হচ্ছে প্রথমে ওপেনিং, শেষেরটা ক্লোজিং। এই যে আমি এখানে একটি টেবিল তৈরির জন্য ট্যাগ ব্যবহার করে দেখাইলাম, বডি, তার মধ্যে টেবিল ওপেনিং, টেবিল ক্লোজিং। টেবিলের মধ্যে টিআর এর মধ্যে আবার টিডি হবে, আবার এখানে টিআর এর মধ্যে টিডি হবে। তো টিআর দ্বারা রো তৈরি করে, টিডি দ্বারা টেবিলের সেল তৈরি করে, পাশাপাশি কলাম তৈরি করে, আর টিআর দ্বারা টেবিলের ভূমি সমান্তরাল রো বা সারি তৈরি করে। তো এবার আসি, টেবিলের সেল তৈরির জন্য নিম্নের কোন ট্যাগ ব্যবহার করা হয়? সেল বলতে পাশাপাশি কলামকে বোঝানো হয়, প্রতিটি ঘরকে বোঝানো হয়। তো সেল তৈরি করার জন্য এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই টিডি ট্যাগটা সেল তৈরির জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে টিআর ব্যবহার করা হয় রো তৈরি করার জন্য।
টেবিল ব্যবহার করা হয় টেবিল তৈরি করার জন্য, আর সেল ব্যবহার করা সাধারণত হয় না। তো এবার আসি, এই যে লক্ষ্য করি এখানে টেবিল টেবিল, টেবিলের ওপেনিং টেবিলের ক্লোজিং, তারপরে এখানে একটা রো, প্রথম রো এর মধ্যে টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, অর্থাৎ পাশাপাশি দুইটা ঘর হবে আমার, এই টিডি দ্বারা দুইটা সেল তৈরি হবে। এই যে আবার এই রো এর মধ্যে এই একটা সেল দুইটা সেল, সেজন্য টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ। টিডি এর পূর্ণরূপ হচ্ছে টেবিল ডেটা, আর টিআর এর পূর্ণরূপ হচ্ছে টেবিল রো, বিষয়টি মনে রাখবো। টেবিলের রো তৈরির জন্য নিম্নের কোন ট্যাগ ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগে বলেছি টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করা হয়, এটি সহজ প্রশ্ন। এই যে লক্ষ্য করি আমরা একবার রো তৈরি করেছি, সেজন্য টিআর ওপেন টিআর ক্লোজ, আর একটা রো তৈরি করেছি টিআর ওপেন টিআর ক্লোজ। তাহলে এই তথ্য দ্বারা দুইটা রো তৈরি হয়েছে, এই একবার এই আর একবার। আরো ইচ্ছে করলে ব্যবহার করতে পারতাম, আমি জায়গার সংক্ষিপ্ততার কারণে অল্প করে দেখিয়েছি। অর্থাৎ রো তৈরি করার জন্য টেবিলের টিআর ট্যাগ ব্যবহার করা হয়, টিআর এর ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে। টেবিলের হেডিং নির্ধারণের জন্য নিম্নের কোন ট্যাগ ব্যবহার করা হয়? টেবিলের হেডিং তৈরি করার জন্য, অর্থাৎ টেবিলের প্রথমে যে রোটা হবে ওটাকে টেবিল হেডিং হিসেবে আখ্যায়িত যদি করতে চাই তাহলে ব্যবহার করতে হবে টিএইচ ট্যাগ, টিএইচ ট্যাগ। যেমন লক্ষ্য করি এই যে টেবিল রো, আবার এখানে টেবিল রো, তাহলে প্রথমে যে আমি সেলগুলি তৈরি করব সেগুলি যদি হেডিং হিসেবে রাখতে চাই, যেমন নাম, রোল, শ্রেণী, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টিএইচ ক্লোজ টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ টিএইচ ওপেন। বাট প্রথমটার পরে পরেরগুলি হবে টিডি, কারণ পরেরগুলি হচ্ছে আমাদের সেল আর প্রথমটি হচ্ছে হেডিং। সেজন্য এই হেডিং তৈরি করার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাট্রিবিউট হচ্ছে আমরা কোনো ট্যাগকে সুনির্দিষ্ট করার জন্য যেটি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলা হয়। তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সেল প্যাডিং টেবিলে ব্যবহার করা হয়, বর্ডার টেবিলে ব্যবহার করা হয়, উইডথ টেবিলে ব্যবহার করা হয়, কিন্তু ডিরেকশন, এই ডিরেকশনটা টেবিলে ব্যবহার করা হয় না। এই ডিরেকশনটা ব্যবহার করা হয় মার্কিউ ট্যাগে বা মার্কুই ট্যাগে। কিছুক্ষণ পরে আমি মার্কিউ ট্যাগ দেখাবো। যেমন এখানে লক্ষ্য করি এই যে টেবিলের মধ্যে আমরা টেবিল বর্ডার ব্যবহার করতে পারি, তাহলে এইটা হচ্ছে অ্যাট্রিবিউট। টেবিল সেল প্যাডিং আমরা এই সেলের মধ্যে ব্যবহার করতে পারি, উইডথ ব্যবহার করতে পারি, কিন্তু এই ডিরেকশন টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয় না টেবিল ট্যাগে। সেজন্য বলা হয়েছে এখানে কোনটি ব্যতীত অন্যগুলি টেবিলের, অর্থাৎ এই ডিরেকশনটি ব্যতীত অন্যগুলি টেবিলের জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? তো ছবি বলতে ইমেজ বোঝায়, পিকচার বোঝায়, এইগুলিকে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করি কোনটা? আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ একটি ফাঁকা ট্যাগ বা ব্ল্যাঙ্ক ট্যাগ যেটি শুধুমাত্র অ্যাট্রিবিউট ধারণ করে, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন লক্ষ্য করি ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য বডি এবং শেষে বডি, তাহলে আমি একটা ছবি সেট করব, সেই ছবিটার নাম হচ্ছে pic.jpg। ছবিটার নাম কি? pic.jpg। তাহলে সেই ছবিটা সংযুক্ত করার ট্যাগ হচ্ছে, প্রথমে লিখবো আইএমজি, এই আইএমজি ট্যাগ, তারপর লিখবো এসআরসি মানে সোর্স, এসআরসি লিখে ছবির নাম লিখবো, দুই পাশে এই যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দেব, ছবির উইডথ হাইট ঠিক করে দিব। সেজন্য বলা হচ্ছে যে এই আইএমজি ট্যাগ হচ্ছে ইমেজ সংযুক্ত করা ট্যাগ যেটি কিছু শুধুমাত্র অ্যাট্রিবিউট ধারণ করে, এর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ওয়েব পেজে লেখা বোল্ড আকারে লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বোল্ড, বিডি, টিডি, স্ট্রং। সঠিক উত্তর হচ্ছে স্ট্রং। লক্ষ্য করি এই যে লেখাকে বোল্ড করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার করা যায়, একটা হচ্ছে বি ট্যাগ, বি ওপেন বি ক্লোজ, কেননা দুই দিকে বি লিখলে লেখাটা বোল্ড হবে। আবার আরেকটা হচ্ছে স্ট্রং ট্যাগ, স্ট্রং ওপেন স্ট্রং ক্লোজ,
অর্থাৎ এই বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুইটার কাজ এক। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, আইএমজি ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে এই আইএমজি ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সোর্স বোঝায়। যেমন এই যে লক্ষ্য করি, এই যে বডির মধ্যে ছবি যুক্ত করার জন্য আমি আইএমজি ট্যাগ ব্যবহার করেছি, তারপরে কিন্তু লিখেছি এসআরসি। তো এসআরসি হচ্ছে এই ছবির সোর্স হিসেবে ব্যবহার করা হয়, সেই জন্য আইএমজি ট্যাগের অন্যতম অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ওয়েব পেজে ছবি অ্যানিমেটেড বা চলমান করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? অর্থাৎ ছবি বা কোনো লেখা একদিক থেকে আরেক দিকে চলে যাবে, সেটা হতে পারে ডান থেকে বাম দিকে, আবার হতে পারে বাম থেকে ডান দিকে। এই যে চলমান করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আইএমজি, পিকচার, মার্কুই, ইমেজেস। সঠিক উত্তর হচ্ছে মার্কুই ট্যাগ। যেমন লক্ষ্য করি, এই যে লেখাকে বাম থেকে ডান দিকে চলমান করার জন্য বডির মধ্যে যদি আমরা একটা লেখাকে বাম থেকে ডান দিকে চলতে থাকবে, এই ধরনের অ্যানিমেটেড করতে চাই, তাহলে যে মার্কুই ট্যাগ ব্যবহার করতে হবে। মার্কুই ট্যাগের অন্যতম এই অ্যাট্রিবিউট হচ্ছে ডিরেকশন, মানে আমার চলমানটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তো আমি যদি ডান দিকে দিই তাহলে লিখবো ডিরেকশন সমান রাইট, মানে আমি তাকে বললাম তুমি ডান দিকে যাও। সেজন্য মার্কুই ট্যাগ হচ্ছে চলমান করার জন্য ব্যবহার করা হয়। মার্কুই ট্যাগের ডিরেকশন একটি এই বিশেষ করে অ্যাট্রিবিউট। এর আরো অ্যাট্রিবিউট আছে, যেমন বিহেভিয়ার। পরবর্তী প্রশ্ন, এইচটিএমএল এর মার্কুই ট্যাগের জন্য নিম্নের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? বিহেভিয়ার, সেল প্যাডিং, বর্ডার, সেলস প্যাডিং। সঠিক উত্তর হচ্ছে বিহেভিয়ার। যেমন লক্ষ্য করি, এই যে লেখাকে যদি আমি চলমান করতে চাই তাহলে মার্কুই ট্যাগ ব্যবহার করব, এবং এর সাথে আমি অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারি ডিরেকশন, আবার বিহেভিয়ার। তো বিহেভিয়ারের ভ্যালু আমি স্ক্রল দিতে পারি, স্ক্রল ছাড়া আরো আছে, স্লাইডার আছে, স্লাইডার আকারে আছে। তবে যদি এখানে আমি বিহেভিয়ার না লিখি তাহলে এটি স্ক্রল আকারেই বিশেষ করে ব্যবহৃত হবে, কেননা মার্কুই ট্যাগের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে স্ক্রল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, লেখাকে প্রি ফরম্যাটেড আকারে উপস্থাপনের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? প্রি ফর্ম, প্রি, পি, এসইউপি। তো সঠিক উত্তর হচ্ছে প্রি ট্যাগ। কেন প্রি ট্যাগ বলি? এই যে এখানে লক্ষ্য করি, এখানে আমি একটি উদাহরণ উপস্থাপন করলাম, বডি ওপেন, বডি ক্লোজ। এর মাঝখানে আমি লিখব এই লেখাটা, এবং এই লেখাটা আমি চাচ্ছি এইভাবে থাকবে, ভাঙবে না। কেননা আমরা জানি যে এইভাবে যদি লিখি, আমি যদি উপরে এবং শেষে প্রি লিখি তাহলে লেখাটা এইভাবেই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি প্রি না লিখে রাখি তাহলে এই লেখাগুলি এক লাইনে হয়ে যাবে, প্যারার মধ্যে হবে। কিন্তু আমি চাচ্ছি না, এরকম টেবিল আকারে থাকবে, কিন্তু টেবিল ট্যাগ ব্যবহার করব না। তখন কি, প্রথমেও প্রি লিখবো, শেষেও প্রি ট্যাগ ব্যবহার করব। প্রি ট্যাগ ওপেন, প্রি ট্যাগ ক্লোজ, মাঝখানে যেগুলি যেভাবে লিখবো সেইভাবে থাকবে, প্রি ফরম্যাটেড আকারে থাকবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সহজ প্রশ্ন। এইচটিএমএল হলো কতগুলো ড্যাশের সমষ্টি? এইচটিএমএল হচ্ছে কতগুলো, কি হবে উত্তর, ট্যাগের সমষ্টি। এইচটিএমএল প্রকৃতপক্ষে কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি হচ্ছে কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি, যা ব্যবহার করে ওয়েব ডিজাইন করা হয়। 1990 সালে টিম বার্নার্স-লি এই জেনেভার কার্ল ল্যাবরেটরিতে কাজ করার সময় এই এইচটিএমএল আবিষ্কার করেন। টিম বার্নার্স-লি 1990 সালে। নিচের কোনটি কন্টেইনার বা ধারক ট্যাগ এর ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকে? অর্থাৎ নিচের কোনটিতে ওপেনিংও থাকবে, ক্লোজিংও থাকবে। যার ওপেনিং ক্লোজিং উভয় থাকে তাকে ধারক ট্যাগ বলে বা কন্টেইনার ট্যাগ বলে। তাহলে এখানে কোনটি সঠিক হবে? সহজ প্রশ্ন, কিন্তু একটু চিন্তা করো। বি হচ্ছে এখানে সঠিক উত্তর, কারণ বি এর ওপেনিং ক্লোজিং উভয় আছে। কিন্তু অন্যগুলি লিঙ্ক ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলি কিন্তু ফাঁকা ট্যাগ, এমটি ট্যাগ।
বা ব্ল্যাঙ্ক ট্যাগ বলা হয়, যার শুধুমাত্র একটি ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। ট্যাগ সাধারণত দুই প্রকার, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। একটি হচ্ছে ধারক ট্যাগ, যার ওপেনিং এবং ক্লোজিং উভয় থাকে, যেমন বি এর ওপেনিং থাকে, ক্লোজিং থাকে। আরেকটি হচ্ছে ব্ল্যাঙ্ক ট্যাগ, ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন এইগুলি হচ্ছে ফাঁকা ট্যাগ, এটা হচ্ছে কন্টেনার বা ধারক ট্যাগ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ট্যাগ শুধুমাত্র অ্যাট্রিবিউট বহন করে যার ক্লোজিং ট্যাগ নাই? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কোনটির ক্লোজিং ট্যাগ নাই একটু চিন্তা করি। আইএমজি ট্যাগ। লক্ষ্য করি এই যে বডি, তো আইএমজি ট্যাগ দ্বারা আমি ছবি সংযুক্ত করার জন্য কি লিখবো? আইএমজি এসআরসি, তারপরে ছবির নাম লিখবো, তারপরে উইড লিখবো মানে প্রশস্ত, হাইট লিখবো উচ্চতা। এইগুলির জন্য আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব। আইএমজি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু শুধুমাত্র আইএমজি ট্যাগ কিছু অ্যাট্রিবিউট ধারণ করে, কেননা আইএমজি ট্যাগের সাথে অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, না হলে ছবি প্রদর্শন করবে না। ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরির জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? ওয়েব পেজের মধ্যে যদি আমি লিঙ্ক তৈরি করতে চাই, মানে একটা পেজের সাথে আরেকটা পেজ সংযুক্ত করতে চাই, যে এক জায়গায় ক্লিক করলে আরেক পেজে চলে যাব, তার জন্য ব্যবহার করতে হবে কোন ট্যাগ? লক্ষ্য করি, লিঙ্ক LIOLA, এ ট্যাগ ব্যবহার করতে হবে। এ ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। হাইপার লিঙ্ক তৈরি করার জন্য, বিভিন্ন ওয়েব পেজের সাথে লিঙ্ক তৈরি করার জন্য এ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ব্যবহার করা হয়। যেমন বাম দিকে লক্ষ্য করি, এই যে বডির মধ্যে আমি মনে করি লিঙ্ক নেম নামে একটি লিঙ্ক তৈরি করব, তাহলে তার গঠনটা হচ্ছে, প্রথমে লিখবো এ ট্যাগ, তারপরে লিখবো অ্যাট্রিবিউট হিসেবে HREF। HREF এর পূর্ণরূপ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। সমান দিয়ে আমরা URL লিখবো, মানে ওই ওয়েবসাইটের ঠিকানা লিখবো। তাহলে এটা হচ্ছে এই ট্যাগের গঠন। এবং এই ওপেনিং ট্যাগের সাথে, অর্থাৎ এটা এর ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, তো ওপেনিং এর সাথে আমাদের HREF ব্যবহার হবে কার সাথে? এ ট্যাগের সাথে, লিঙ্ক তৈরি করার জন্য। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি HTML ট্যাগের নির্দেশককে সুনির্দিষ্ট করে? অর্থাৎ HTML ট্যাগ কাজকে সুনির্দিষ্ট করার জন্য ব্যবহার হয় কোনটি? ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, বডি। সঠিক উত্তর হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট এর সংজ্ঞা হচ্ছে, যে লক্ষ্য করি, অ্যাট্রিবিউট কাকে বলে? ওয়েব পেজকে বৈশিষ্ট্যমণ্ডিত বা স্টাইল দেওয়ার জন্য ওপেনিং ট্যাগের সাথে অতিরিক্ত যে অংশ লেখা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। যেমন আমরা আরেকটু লক্ষ্য করি অ্যাট্রিবিউটের সংজ্ঞা, এই যে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। অ্যাট্রিবিউটের দুইটি অংশ, একটি হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর একটি হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন এই যে এখানে আমি এই বডিটা কালার করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেমন আমি গ্রিন কালার করতে চাই বডি অংশকে, তাহলে কি লিখবো? বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ। ওপেনিংটা এখানে এই ওপেনিং ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো যেমন তাহলে কি করব? বিজি কালার সমান এটা গ্রিন করব, তাহলে এখানে গ্রিন লিখব। তাহলে এই যে ওপেনিং ট্যাগের সাথে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করব বিজি কালার সমান গ্রিন। তাহলে এখানে যে বললাম অ্যাট্রিবিউটের দুইটি অংশ, একটা হচ্ছে সমানের বাম দিকে, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট নেম, সমানের ডান পাশে এটার নাম অ্যাট্রিবিউট ভ্যালু। তো এইভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অবশ্য ভ্যালু ব্যবহার করব ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে, বিষয়টি মনে রাখবো। এবার আসি HTML ট্যাগের অ্যাট্রিবিউট কোথায় লেখা হয়? ট্যাগের শুরুতে, ভিতরে, শেষে, প্রথম ট্যাগের পরে। প্রথম ট্যাগের ভিতরে লিখতে হয়। সঠিক উত্তর হচ্ছে প্রথম ট্যাগের ভিতরে লিখতে হয় অ্যাট্রিবিউট। লক্ষ্য করি এই যে আমি এখানে এ ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করব, তো এটা হচ্ছে এ ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তাহলে আমি কিন্তু HREF অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম কোথায়? যে ওপেনিং ট্যাগের মধ্যে লিখেছি, সেজন্য বলা হচ্ছে প্রথম ট্যাগের মধ্যে, ওপেনিং ট্যাগের মধ্যে বা প্রথম ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নের উত্তর দিব। উদ্দীপকটি লক্ষ্য করি, উদ্দীপকটি বর্ণিত কোডের ফলাফল হবে। এটার ফলাফল কি হবে একটু চিন্তা করো। এখানে কিন্তু MSUB, অর্থাৎ M এর পাশে 3 হবে সাব আকারে, বেজ আকারে, তারপরে শেষে আবার D হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে, এটা কিন্তু পাওয়ার আছে, SUP ব্যবহার করলে পাওয়ার হয়, এটা হবে না।
আবার এটা শেষে 3 আছে, 3 তো ডি এর আগে হবে, তাহলে এইটা সঠিক উত্তর। কেন বলি, প্রথমে এম লিখেছি, তারপরে এম এর পরে 3টা লিখবো সাব আকারে, সেজন্য দুই পাশে সাব ব্যবহার করে এই 3 শেষ এখানে লিখেছি এবং ডিটা শেষে লিখেছি, তাহলে সঠিক ফলাফল হচ্ছে এইটা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত কোডের ফলাফল হবে ড্যাশ, এসইউপি দেওয়া আছে, পাওয়ার হবে, পাওয়ার এসইউপি, তাহলে এম এর উপরে পাওয়ার 3 হবে, তারপর ডি হবে, এই যে এটা সঠিক উত্তর। কেননা এসইউপি ট্যাগ পাওয়ারের জন্য ব্যবহার করা হয়, তাহলে এম এর পরে যেহেতু 3 আছে, দুই পাশে এসইউপি আছে, তাই পাওয়ার হবে এবং ডিটা সবার শেষে হবে। পড়ি, এখানে একটি উদ্দীপক, এর আলোকে প্রশ্ন। এখানে বলছে উদ্দীপকে বর্ণিত এই হোয়াট এর স্থানে হবে ড্যাশ, মানে এই জায়গায় কি বসবে, অ্যালাইন সমান ড্যাশ। অ্যালাইন মানে কি, লেখাটা কোন দিকে থাকবে, তাহলে অ্যালাইনের ভ্যালু কি হতে পারে, সেন্টার সেন্টার, লেফট লেফট, সবগুলোই কিন্তু ভ্যালু হতে পারে। কিন্তু এই অ্যাট্রিবিউটের ভ্যালু লেখার বৈশিষ্ট্য হচ্ছে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তাহলে এখানে এই যে খ নাম্বারটি কিন্তু কোটেশনের মধ্যে লেখা, কোটেশনের মধ্যে লেখা, সেজন্য খ নাম্বারটি এখানে বসবে। এখন তুমি হয়তো বলতে পারো যে এই সেন্টার কেন বসবে, না এটা ভুল, সঠিক ভ্যালু হচ্ছে এইটা, ডাবল কোটেশন থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত হোয়াট চিহ্নিত স্থানে বসবে ড্যাশ। এখানে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, বডি শুরু বডি শেষ হবে, এখানে বডির শেষের ট্যাগটি হবে। এখানে এটা ওপেনিং ট্যাগ, এটা বর্ধিত, এই ব্র্যাকেট হবে না, এই যে এটা সঠিক ট্যাগ, তাহলে এই ট্যাগটা এখানে বসবে, এইটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, উদ্দীপকে বর্ণিত হোয়াট চিহ্নিত স্থানে বসবে ড্যাশ। এখানে বডির পরে রেড দিয়েছি, মানে কি কালার ব্যবহার করার জন্য। তাহলে বডির জন্য যে কালার ব্যবহার করবো, এখানে কোন অ্যাট্রিবিউট ব্যবহার হবে, অ্যাট্রিবিউটের নাম কি, কালার, কালার, বিজি কালার, বডি কালার। সঠিক উত্তর হচ্ছে বিজি কালার। বডির সাথে যদি বিজি কালার সমান রেড ব্যবহার করি, তাহলে ব্যাকগ্রাউন্ড লাল হবে। পরবর্তী প্রশ্ন, এইচটিএমএল ট্যাগের চিহ্নিত চিহ্ন কোনটি। এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে ঘ নম্বরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই যে লক্ষ্য করি এইচটিএমএল ট্যাগের বৈশিষ্ট্য, এই যে এইচটিএমএল এর প্রতিটি ট্যাগকে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, যার প্রথমটাকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং এই ক্লোজিং ট্যাগ শেষেরটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ, এবং এই ক্লোজিং ট্যাগের সাথে স্ল্যাশ ব্যবহার করা হয়, এই যে স্ল্যাশ ব্যবহার করেছি। পরবর্তী প্রশ্ন, এইচটিএমএল এর সাধারণ পর্যায় হলো, অর্থাৎ এখানে কোন ধারাবাহিকতাটা ঠিক আছে লক্ষ্য করি। এইচটিএমএল হেড বডি টাইটেল, না টাইটেলটা বডিটা শেষে হবে এখানে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে এইচটিএমএল হেড টাইটেল বডি, এইচটিএমএল হেড টাইটেল বডি। এই যে আমি চিত্রটা এখানে উপস্থাপন করলাম, প্রথমে এইচটিএমএল, তারপরে লিখবো হেড, তারপরে বডি, এই হেডের মধ্যে আবার টাইটেল হবে, সেজন্য বলা হচ্ছে এইচটিএমএল হেড টাইটেল বডি। ধারাবাহিকতা, এইচটিএমএল হেড টাইটেল বডি, ধারাবাহিকতা এখানে বলেছে, পর্যায় অর্থাৎ ধারাবাহিকতা। তো হেডিং ট্যাগ হচ্ছে 6টি, 6টি ট্যাগ কি লক্ষ্য করি, 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে, H1 H6 সরি H1 2 3 4 5 এবং 6। H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং হয়, H6 দ্বারা সবচেয়ে ছোট হেডিং লেখা যায়। HTML এর কোন হেডিং সবচেয়ে ছোট এবং বড়, ছোট হচ্ছে 6, বড় হচ্ছে H, অর্থাৎ 6 এবং 1, কেননা ছোট হচ্ছে 6, বড় হচ্ছে 1। কোন ট্যাগটির মাধ্যমে সবচেয়ে ছোট হেডিং লেখা যায়, সহজ, H6, কিছুক্ষণ আগে বলেছি। এই যে বিভিন্ন ধরনের হেডিং সাইজ লেখার জন্য H1 থেকে H6, H1 এর সবচেয়ে বড় হয়, H6 এর সবচেয়ে স্মলেস্ট বা ছোট হয়। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, অনেক সময় চলে গেছে। এই জিনিসটা আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়। এই যে লক্ষ্য করি, আমি এই লেখার নিচে যদি একটা আন্ডারলাইন করতে চাই, এই দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এই আন্ডারলাইনটা দেওয়ার জন্য এই লেখার দুই পাশে যদি ইউ ব্যবহার করি, তাহলে ফলাফলে নিচে একটা দাগ হবে।
ফন্ট ফেস সমান এরিয়াল, সাইজ সমান 15, কালার সমান গ্রিন। এখানে এই কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে? তাহলে একটা, এখানে মোট এই 3টি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। একটা, দুইটা, তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। অ্যাট্রিবিউটে 2টি অংশ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা অ্যাট্রিবিউট ভ্যালু। এই যে নেম ভ্যালু, নেম ভ্যালু, নেম ভ্যালু, 3টে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, সেজন্য 3-এ টিক মারা হয়েছে। দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। লক্ষ্য করি নিচে উল্লেখিত অপশনগুলোর মধ্যে কোনটিতে সঠিকভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। এটা সঠিক না, কেননা এটা টেবিলের ক্লোজিং ট্যাগের সাথে অ্যাট্রিবিউট হয় না। টেবিল বর্ডার সমান 1, এটা সঠিক, এইটা সঠিক। এখন তোমাদের মনে হতে পারে গ সঠিক হবে না কেন? গ সঠিক হবে না কেন? না, এই টেবিল তো আগে হবে, কিন্তু এখানে টেবিল শেষে লেখা হয়েছে। আবার বর্ডার এখানেও টেবিল শেষে লেখা হয়েছে, কিন্তু এটা সঠিক আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ট্যাগের নাম লিখব, তারপরে অ্যাট্রিবিউটের নাম লিখব, ভ্যালু লিখব। ভ্যালুটি আবার ডাবল কোটেশনের মধ্যে হবে। এই যে লক্ষ্য করি স্ট্রাকচারটা হচ্ছে ওপেনিং ট্যাগ, নেম, অ্যাট্রিবিউট, ভ্যালু। পরবর্তী প্রশ্ন, HTML লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? লাইন আলাদা করার জন্য তোমরা পারবে, এটা বিআর ট্যাগ ব্যবহার করা হয়। বিআর লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয়। যেমন এই যে পি একটা প্যারাগ্রাফ লিখবো, আই লাভ মাই কান্ট্রি, মাঝখানে যদি বিআর লিখি তাহলে 2 লাইন হবে। ফলাফল কি হবে লক্ষ্য করি, এই যে প্রথম লাইনে হবে আই লাভ মাই, বিআর যেখানে লিখছি তার পরেরটুকু হবে পরের লাইনে। তাহলে বিআরটা লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয়। বিআর হচ্ছে এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ থাকে না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে নিচের কোনটি HTML এর ফাঁকা ট্যাগ? অনেক সহজ প্রশ্ন। তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ফাঁকা ট্যাগ হচ্ছে এই এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ দ্বারা হরিজন্টাল রো তৈরি করা হয়, লাইন তৈরি করা হয়। তো আরো যে সমস্ত ফাঁকা ট্যাগ রয়েছে লক্ষ্য করি, বিআর, এইচআর, লিংক, আইএনজি, বেস, এগুলো হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, HTML এর ভূমি সমান্তরাল লাইন প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগেই বলেছি, ভূমি সমান্তরাল লাইন তৈরি করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। যেমন লক্ষ্য করি, এই যে আমি একটা লেখা লিখতে চাই, যে কোনো লেখার নিচে যদি এরকম একটা দাগ মতো দিতে চাই, হরিজন্টাল ভূমি সমান্তরাল লাইন তৈরি করতে চাই, তাহলে আমি যেখানে দাগটা দিব তার শেষে এই এইচআর ট্যাগ লিখতে হবে। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি HTML এর ধারক ট্যাগ? অর্থাৎ এখানে বলতে চাচ্ছে কোনটি ধারক ট্যাগ না, তার মানে কোনটি ফাঁকা ট্যাগ। এখানে সঠিক উত্তর হচ্ছে এই বিআর ট্যাগটা হচ্ছে ফাঁকা ট্যাগ, আর অন্যগুলি ধারক ট্যাগ। যেমন ফাঁকা ট্যাগ, আমরা ট্যাগকে সাধারণত এই ওপেনিং বা ক্লোজিং উভয় ট্যাগ থাকে, তাকে আমরা কি বলি? কন্টেইনার ট্যাগ, যার ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ থাকে। তিনটারই কিন্তু ওপেনিং ক্লোজিং আছে, কিন্তু বিআর এর ক্লোজিং নাই, সেজন্য বলছে কোনটি ব্যতীত অন্যগুলি ধারক। তার মানে এইটা ব্যতীত অন্যগুলির ওপেনিং ক্লোজিং উভয়ই আছে। আচ্ছা, ট্যাগ কত প্রকার একটু লক্ষ্য করি। এই যে HTML ট্যাগ সাধারণত 2 প্রকার, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে যার ক্লোজিং ট্যাগ নাই, কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ হচ্ছে যার ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে। পূর্বের ক্লাস কিন্তু আমি আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? তো এইখানে যে অপশনগুলি রয়েছে সেখানে কোথাও না কোথাও ভুল রয়েছে। যেমন এইখানে এই যে এটা সঠিক উত্তর হবে। তো এটা সঠিক উত্তর কেন হবে? নিয়মটা বলি, এ ট্যাগ, ইউআরএল, অ্যাট্রিবিউট, তারপরে লিংক টেক্সট। কিন্তু এখানে ভুল আছে, এখানে কিন্তু এই যে এটা এখানে নাই। আবার এখানে ভুল আছে, ডাব্লিউ 2টা লেখা। আবার এখানে ক্লোজিংটাও নাই। আবার এইখানে ভুল আছে, এইখানে কিন্তু এই ক্লোজিংটা দেয়া নেই। অর্থাৎ এখানে এটা হচ্ছে সঠিক ফরম্যাট ওয়েব পেজের লিংক তৈরি করার জন্য। পরের প্রশ্নটি লক্ষ্য করি, HTML এর লিংক সিনট্যাক্স এর জন্য কোনটি সঠিক? তো এইখানে এই যে এইচআরএফ লেখা হচ্ছে, এখানে প্রশ্ন বলছে এইচআরএফ এর অর্থ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। এই হাইপারলিংক রেফারেন্স বোঝায় এই এইচআরএফ দ্বারা।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে HTML এর ব্যবহারিক বিভিন্ন বিষয়, অর্থাৎ HTML কিভাবে তৈরি করা যায়, HTML ডকুমেন্ট কিভাবে তৈরি করার মাধ্যমে ওয়েব পেজ তৈরি করা যায় সে সম্পর্কে ধারাবাহিকভাবে আমি বিস্তারিত HTML এর ব্যবহার আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।